সাল ১৯৪৭। ভারত মহাসাগরের এক প্রান্ত থেকে অনবরত একটা অচেনা ডিস্ট্রেস কল বা এক ভয়ানক সিগন্যাল ব্রডকাস্ট হতে শুরু করে, যার তরঙ্গ আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, এমনকি চায়নাতেও ছড়িয়ে পড়ে। এক ভয়ানক ডিস্ট্রেস সিগন্যাল, যা শুনে ভারত মহাসাগর তো বটেই, তার সাথে সাথে আটলান্টিক এবং প্যাসিফিক মহাসাগরে চলাচলরত হাজার হাজার জাহাজের ক্যাপ্টেনদের আতঙ্কে, ভয়ে রক্ত শীতল হয়ে যায়। এখানে বলে রাখি, ডিস্ট্রেস সিগন্যাল তখনই পাঠানো হয় যখন একটি জাহাজের ক্রুরা এমন কোনো ভয়ানক বিপদে পড়ে যা তাদের মৃত্যুও ডেকে আনতে পারে। আর যখন ওই ডিস্ট্রেস কল পাঠানো হচ্ছিল, তখন ভারত মহাসাগর দিয়ে ভ্রমণরত অসংখ্য জাহাজ ও আন্তর্জাতিক লিসনিং স্টেশন সেই সিগন্যালকে ডিকোড করে ওই ডিস্ট্রেস সিগন্যাল যে স্থান থেকে আসছিল তার লোকেশানটিকে নিশ্চিত করে। তৎক্ষণাৎ একটা সার্চ পার্টি গঠন করে ওই ডিস্ট্রেস কলের লোকেশানের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়, এটা জানতে যে ওই সিগন্যাল আসলে কারা পাঠাচ্ছিল এবং কারা তাদের জীবনের জন্য শেষ সাহায্য চাইছিল, তাও এইরকম ভয়ানকভাবে। সার্চ পার্টির সাহায্যকারী জাহাজ যখন ওই ডিস্ট্রেস সিগন্যালের উৎসের কাছে গেল, তখন সে দৃশ্য দেখে সাহায্যকারী ক্রুদের যেন কলিজা ঠান্ডা হয়ে যায় এবং তারা হতভম্ব হয়ে সেই দৃশ্য দেখতেই থাকে। আজকের কাহিনী এক সামুদ্রিক জাহাজ এসএস ওরাং মেদানের, আর এই ভয়ানক ডিস্ট্রেস কল ওই জাহাজ থেকেই ব্রডকাস্ট হচ্ছিল। ১৯৪৭ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র সমাপ্ত হয়েছে, আর তখনও অনেক ডাচ, আমেরিকান এবং ইংলিশ রণতরী ভারত মহাসাগরে তাদের দেশের স্বার্থ রক্ষার জন্য অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছিল। আর কটা সাধারণ দিনের মতোই তারা সমুদ্রে পাহারা দিচ্ছিল। তখনই তারা একটা ভয়ঙ্কর সিগন্যাল শুনতে পায়, যা ছিল একটা মোর্স কোড। আর মোর্স কোডে যা বলা হচ্ছিল তা হলো এই রকম: All officers including captain are dead, lying in chart room and bridge. Possible whole crew dead. বাংলায় ট্রান্সলেট করলে দাঁড়ায় এই রকম: অফিসার এবং ক্যাপ্টেন সহ সকলেই মৃত, চার্ট রুম এবং ব্রিজে শুয়ে আছেন, সম্ভবত পুরো ক্রুরাও মৃত। আর এই মোর্স সিগন্যালের কিছু সেকেন্ড পরেই আবার একটা সিগন্যাল আসে, তাতে বলা হয় আই ডাই। I die. তারপর সব কিছু নীরব ও নিস্তব্ধ হয়ে যায়। আই ডাই অর্থাৎ আমি মারা গেলাম, অর্থাৎ যে টেলিগ্রাম অপারেটর এই মোর্স কোডগুলি পাঠাচ্ছিল তিনিও অবশেষে মারা গেলেন। আই ডাই, এটাই ছিল ওই জাহাজ থেকে আসা শেষ মেসেজ। তারপর সব কিছু নীরব ও স্তব্ধ। ভারত মহাসাগরে ভাসমানরত প্রায় সমস্ত জাহাজই এই মেসেজ শুনতে পায়, আর এদের মধ্যেই একটি আমেরিকান জাহাজও ছিল, যার নাম ছিল সিলভার স্টার, যা মালয়েশিয়ার উপকূলে প্যাট্রোলিং করছিল। অন্যান্য জাহাজ ও লিসনিং স্টেশনের সাহায্যে সিলভার স্টার সেই লোকেশানটিকে খুঁজে বার করে যেখান থেকে ওই ডিস্ট্রেস কলটি আসছিল। জানা যায় ওই সংকেতটি মালাক্কা প্রণালীর শেষ প্রান্ত থেকে আসছিল। যদি ম্যাপে দেখেন তো তাহলে ঠিক এই জায়গা থেকেই। তারপরে সিলভার স্টার অর্থাৎ ওই আমেরিকান উদ্ধারকারী জাহাজ এসএস ওরাং ময়দানের সাথে যোগাযোগ করবার জন্য সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর না পেয়ে সিলভার স্টারের ক্যাপ্টেন এলিয়ট গ্র্যান্ট সিদ্ধান্ত নেয় যে তারা ওই জাহাজের দিকে রওনা দেবে এবং সেখানে পৌঁছে গিয়ে দেখবে ওই জাহাজের সাথে আসলে কি ঘটেছে, কারণ তিনি বুঝতেই পেরেছিলেন ওই জাহাজের সাথে খারাপ কিছুই ঘটেছে। এরপর সিলভার স্টারের ক্যাপ্টেন এলিয়ট গ্র্যান্ট সমুদ্রে যাতায়াতরত সমস্ত শিপকে জানিয়ে দেয় যে তারা একটা সার্চ পার্টি গঠন করে ওই সিগন্যালের দিকে রওনা দিচ্ছে। সিলভার স্টার শিপ তার ইঞ্জিন স্টার্ট করে এসএস ওরাং ময়দানের দিকে যাত্রা শুরু করে দেয়। এরপর যা ঘটতে চলেছে তা সম্ভবত সিলভার স্টারের ক্যাপ্টেন ও ক্রুরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কয়েক ঘন্টা সমুদ্রে যাত্রা করবার পর সিলভার স্টারের ক্যাপ্টেন তার দূরবীনের সাহায্যে বেশ খানিকটা দূরে একটা জাহাজকে দেখতে পায়। ক্যাপ্টেন তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারে যে দূরের ওই জাহাজটি সম্পূর্ণরূপে বিকল হয়ে গিয়েছে, অর্থাৎ তার ইঞ্জিন পুরোপুরি অচল হয়ে গিয়েছে, যা কেবলমাত্র সমুদ্রের ঢেউয়ের সাহায্যে অসহায়ভাবে ভাসতে আছে, যা সম্পূর্ণরূপে একটা বিপদ সংকেত, বিশেষ করে যখন ওই জাহাজ থেকে এতগুলো ডিস্ট্রেস কল পাঠানো হয়েছে। সিলভার স্টার যতই সেই জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল, জাহাজের ক্যাপ্টেনের মনে আতঙ্ক যেন ততই ঘনীভূত হচ্ছিল, কারণ অদ্ভুত এক নীরবতা যেন সেই জাহাজকে পুরোপুরি গ্রাস করে ফেলেছিল। জাহাজের ব্রিজের ওপর, অর্থাৎ যেখানে স্টিয়ারিং হুইল থাকে, সেখানে কাউকেই দেখা যাচ্ছিল না। এমনিতেই যদি কোনো জাহাজের ইঞ্জিন খারাপ হয়ে যায় তাহলে সাধারণভাবে সব ক্রুরা ডেকের ওপরে এসে হাত নাড়িয়ে সাহায্য চায়, কিন্তু এসএস ওরাং মেদানের এরকম কোনো দৃশ্যই দেখা যাচ্ছিল না। যা দেখা যাচ্ছিল তা হলো শুধুমাত্র এক অদ্ভুত নিস্তব্ধতা। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে, কিন্তু এসএস ওরাং জাহাজে না জ্বলল কোনো লাইট, না জ্বলল কোনো গ্যাস ল্যাম্প। এই দৃশ্য দেখে সিলভার স্টারের ক্রুরা ভাবতে থাকে, এই জাহাজে তো কেউ নেই, তাহলে ওই সিগন্যাল পাঠালো কারা?
আর এই দৃশ্য সিলভার স্টারের ক্রুদের মনের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে। এদিকে সিলভার স্টার যখন এসএস মেদানের কাছাকাছি চলে আসে তখন তারা প্রেসার হুইসেল বা জাহাজের হর্ন বাজাতে শুরু করে এবং সিগন্যাল পাঠাতে থাকে। কিন্তু এসএস ওরাং ময়দান থেকে কোনো প্রকার প্রত্যুত্তর না পেয়ে ক্যাপ্টেন এলিয়ট গ্রান্ট সেই জাহাজের উপরে উঠে তাতে কি হয়েছে সেটা দেখার নির্দেশ দেন। এদিকে এই অর্ডার শুনে সিলভার স্টারের ক্রুদের হাত পা একেবারে ঠান্ডা হয়ে যায়। তাদের চলার শক্তি যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু ক্যাপ্টেনের অর্ডার তাই তারা এসএস ওরাং ময়দানের উপর চড়তে বাধ্য হয়। এরপর এসএস ওরাং ময়দান জাহাজের ডেকের উপর উঠতেই তারা যে দৃশ্যের মুখোমুখি হয় তা ছিল তাদের কল্পনার বাইরে। নীরব জাহাজে প্রবেশ করবার পর সিলভার স্টারের ক্রুরা ডেক ও ব্রিজে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলিকে খুঁজে পায়। তারা যেন ভয়ঙ্কর কোনো ভয়ের মাঝে জমে পাথর হয়ে গিয়েছিল। প্রতিটি মৃতদেহ এক ভীতিকর অভিব্যক্তি নিয়েছিল। তাদের চোখ বিস্ফারিত ছিল, মুখ ছিল নীরব চিৎকারে বিকৃত। তাদের প্রত্যেকের দেহ চিত হয়ে পড়েছিল এবং অদ্ভুতভাবে প্রত্যেকেরই হাত উপরের দিকে ওঠানো ছিল। তারা যেন মৃত্যুর আগে প্রচণ্ড আতঙ্কে তাদের উপরে আসা অলৌকিক কিছুকে হাত দিয়ে শেষবারের মতো রুখে দেওয়ার চেষ্টা করছিল। এর থেকেও অদ্ভুত বিষয় ছিল তাদের দেহে না ছিল কোনো আঘাতের চিহ্ন, না ছিল কোনো ক্ষত, এমনকি এক বিন্দু রক্তক্ষরণও পর্যন্ত হয়নি। মনে হচ্ছিল তারা যেন ভয়েই মারা গিয়েছিল, হয়তো কোনো অদৃশ্য রহস্যময় অলৌকিক শক্তির দ্বারা। সিলভার স্টারের ক্রু মেম্বাররা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। ভয়ে তাদের হাত পা কাঁপতে শুরু করে। এরপর তারা জাহাজের ব্রিজে যায়। সেখানেও তারা এইরকম মৃতদেহের সারি পড়ে থাকতে দেখে। আর যে ব্যক্তি মোর্স সিগন্যাল টেলিগ্রাম থেকে পাঠাচ্ছিল তিনিও মারা গিয়েছিলেন। তিনি টেলিগ্রামের উপর মুখ থুবড়ে পড়েই মারা গিয়েছিলেন, অর্থাৎ সম্ভবত মোর্স মেসেজ পাঠাতে পাঠাতেই তিনি মারা গিয়েছিলেন। এরপর কিছু ক্রু মেম্বার এসএস ওরাং ময়দানের ইঞ্জিন রুমের দিকে রওনা দেয়। সাধারণভাবেই এইসব স্টিল দিয়ে বানানো ইঞ্জিন রুমের উষ্ণতা অনেক বেশি হয়, কিন্তু এই জাহাজের ইঞ্জিন রুমে তারা এক অদ্ভুত ঠান্ডা অনুভব করে, যেন সেখানে কেউ বড় কোনো রেফ্রিজারেটর অন করে দিয়েছিল। আর সেখানেও একই রকমভাবে মৃতদেহ পড়ে থাকতে তারা দেখে। কিন্তু অদ্ভুতভাবে পুরো জাহাজের ইঞ্জিন বন্ধ হওয়া ছাড়া জাহাজের আর কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। এরপর সিলভার স্টারের ক্যাপ্টেন ঠিক করেন তারা এসএস ওরাং ময়দানকে টো করে সামনাসামনি কোনো বন্দরে টেনে নিয়ে যাবে এবং পরীক্ষা করে দেখবে এই জাহাজের ক্রুদের সাথে আসলে হয়েছিল কি। সেই মতো সিলভার স্টারের ক্রুরা যখন টো লাইন বিছানোর কাজ শুরু করে তখনই এসএস ওরাং ময়দানের ইঞ্জিন রুম থেকে সাদা ধোঁয়া বেরোতে শুরু করে। এই দৃশ্য দেখে ক্রুরা দ্রুত টো লাইন কেটে দিয়ে সিলভার স্টার জাহাজে ফিরে আসে। তারপরেই এসএস ময়দান জাহাজে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, ফলে জাহাজ একেবারে দুটুকরো হয়ে ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায়। আর সাথে সাথে সমস্ত তথ্য প্রমাণ সমুদ্রের তলদেশে চিরতরে বিলীন হয়ে যায়। আর এখানেই শেষ নয় এসএস আরাং ময়দানের রহস্যের। এ জাহাজের সময়কার রেজিস্ট্রেশন বই এবং সে সময়ের উল্লেখযোগ্য কোনো ঘটনার নথিতেই আরাং ময়দানের উল্লেখ পাওয়া যায় না। যে জাহাজ কোনো কালেই ছিল না সে জাহাজ কিভাবে বিস্ফোরিত হলো, যা প্রত্যক্ষদর্শীরা অর্থাৎ সিলভার স্টারের ক্রুরা দেখতেও পেল, এ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া সত্যিই কঠিন। আরও বড় সমস্যা হিসেবে দেখা যায় এত বড় ঘটনার কোনো নির্ভরযোগ্য দলিল না থাকা। এই জাহাজের ব্যাপারে সব নথিপত্র যেন বেমালুম হাওয়ায় মিলিয়ে যায়। এসএস আরাং ময়দানের দুর্ঘটনার হদিশ কোস্টগার্ডের নথিতে পাওয়া যায় 1954 সালে, অর্থাৎ দুর্ঘটনার আনুমানিক 7 বছর পর। পুরো ঘটনার ব্যাপারে অন্যতম দলিল হিসাবে ধরা হয় সম্প্রতি সিআইএর ডিক্লাসিফাইড হওয়া এক রিসিপ্টকে, যেখানে সে সময়ের একজন কর্মকর্তা পুরো ঘটনার ব্যাখ্যা লিখে রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত হয়তো কখনোই জানা সম্ভব হবে না। আরাং ময়দানের বিস্ফোরণের কারণ হিসাবে বলা হয়েছে পটাশিয়াম সাইনাইড আর নাইট্রোগ্লিসারিনের মজুদকে। কার্গো হোল্ডে বিষাক্ত রাসায়নিক পরিবহন করলে সেখান থেকে সৃষ্ট মিশ্র বাষ্পের কারণে জাহাজের সবার মৃত্যু ঘটা কিংবা জাহাজের বিস্ফোরিত হওয়া দু বিষয়েরই সত্যনির্ভর ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এ ধরনের অতি সংবেদনশীল রাসায়নিক জাহাজে পরিবহন ঠিক কী উদ্দেশ্যে বা কারা করছিল এবং সেই বিষাক্ত গ্যাসের কবল থেকে উদ্ধারকারী সিলভার স্টারের ক্রুরাও কীভাবে বেঁচে ফিরল, বা সেই সময় এতগুলো জাহাজ একসাথে কিভাবে সেই ভয়ানক ডিস্ট্রেস কল শুনতে পেল, সে বিষয়ে আজ আর জানা সম্ভব না। আপনার কি মনে হয় এই ঘোস্ট শিপের সাথে কি ঘটেছিল? কোনো ভৌতিক শক্তি দ্বারা এসব ঘটেছিল নাকি কোনো বহির্বিশ্বের শক্তি মানে এলিয়েন বা ইউএফওর দ্বারা এসব ঘটেছিল? যাই হোক, কনস্পিরেসি বা ভৌতিক শক্তি কোনোটাতেই যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আরেকটি লেটেস্ট কাহিনী শুনুন।
মালাক্কা প্রণালীর যে জায়গা থেকে SS ওরাং ময়দান অদৃশ্য হয়ে গিয়েছিল 2014 সালে, ঠিক একই জায়গা থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 370 সেম একই জায়গা থেকে 239 জন যাত্রী নিয়ে হঠাৎ রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। আসলে তারা কোথায় হারিয়ে গেল সম্ভবত কেউ জানে না।